পারছি না এই পোশাকটা আমি কিছুতেই পরে থাকতে পারছি না। আমার নীতি কর্তব্যবোধ গুলো আমাকে দিকে হাত করে খাচ্ছে। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজে নীতিহীনতার হাত করাতে দাঁড়িয়ে থাকা এক আসামি। এসে আর কি করবেন মহাদেব বাবু? আমার মতন একজন অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া বা পাওয়ার আশা আপনি ত্যাগ করুন। কারণ আইন যে এখন বেআইনি ভাবে তৈরি হওয়া, ওরা যখন তার নার্সিং হোমের ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে, সব বুঝতে পারছি স্যার, তবু একজন মানুষ হিসেবে বলবো ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না মানে? এই থানাতে ওই বংশীলাল কনস্টেবল আর আমি ছাড়া এই মুহূর্তে একটা স্টাফ নেই। আপনি ভাবতে পারেন মহাদেব বাবু, এখন চোখের সামনে ক্রাইম দেখলেও আমাকে ফোর্স নেই বলে চুপ করে থাকতে হবে? এরপরেও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না, ভেঙে পড়বেন না, কারণ আপনাকে ভেঙে পড়তে আমরা দেখতে পারবো না। কিন্তু থানার বাকি স্টাফটা গেছে কোথায়? কোথায় আবার? ছুটিতে। সেকেন্ড অফিসারের দাদা বোনের পিস্ততন আমাদের ছেলের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজবাবুর ঠাকুমার কাকা বাবু মারা গেছেন, উনি আবার ওখানে গেছেন। এডিশনের অস্তিত্ব থাকার কথা ছিল। বাবা, ওনার আবার অনেক কাজ। ওনার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাক পাওয়া মেয়ে একটা রিক্সাওয়ালাকে বিয়ে করে পালিয়েছেন। উনি পুলিশ হয়েও ধরতে পারেননি, তাই কামান খাতে গেছেন তান্ত্রিককে মেয়ে জামাইকে মারতে। এইসব কি বলছেন স্যার? আরো আছে মহাদেব বাবু। কাঞ্চন কনস্টেবল আছে ওই বংশীলাল ছাড়া বাকি 3 জন ফুটবল করে পুলিশের চাকরি পেয়েছে। তাই বাকি 3 জন কনস্টেবল পুলিশ ফুটবল টিমের হয়ে পাটনায় খেলতে গেছে। এই ওসি মায়ের ভোগে যা তার কি এসে যায় মশাই? আসার সময় থানার সামনে জিপটা তো দেখলাম। ওয়েস্ট বেঙ্গলের থানার চিফ থানায় থাকে না মহাদেব বাবু, থাকে নেতা মন্ত্রীদের বাড়িতে। ওনারা কখন কোথায় দেশের মুষ্টির ষষ্ঠী পূজা করতে যাবে, আগে সাইরেন বাজিয়ে পুলিশ চিফ না গেলে ওদের ইজ্জত নষ্ট হয়ে যাবে না? বুঝতে পারছি, আপনার মতো সৎ অফিসারদের হাজার চেষ্টাতেও আমাদের ভাগ্য ফিরবে না। ওই বক্সের মধ্যেই গুচ্ছা। ঠিক বললি না মহাদেব বাবু? আমার হাতে ক্ষমতা থাকলে সব কোটাকে রাম পেনাতে পেনিয়ে একেবারে ঠান্ডা করে দিতাম। এই কলিযুগটাতে যত কেলেঙ্কারি হয়ে গেল, তাহলে এখন কি করবেন স্যার? ডায়েরি করবেন, ডায়েরি। তারপর গিয়ে ওই শয়তানগুলোকে আপনি অ্যারেস্ট করবেন। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ, মনে পড়েছে। আরে সেদিন রাস্তায় তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। শুধু রাস্তাতে নয় অফিসার, শুধু রাস্তাতে নয়, এর আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। মানে আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখুন তো। এবারে দেখুন তো ঠিক মনে করতে পারছেন কিনা। কে আপনি? ঋষিগঞ্জ জেনারেল হাসপাতালে 25 বছর আগের ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে আমি যখন ওই হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হই, তখন সেই হাসপাতালে বহু বাচ্চা চুরি হয়ে যাচ্ছিল। সেই সময় আমার বাচ্চাটাও চুরি হয়ে যায়। তাই তো এত বছর বাদে আমি আমার অপরাধের হাত বাড়িয়ে দিয়েছি। আমাকে গ্রেফতার করুন অফিসার, আমাকে গ্রেফতার করুন। কারণ আমি নিজে সেদিন ওই হাসপাতালের বেড থেকে বাচ্চাটাকে চুরি করে ওই শয়তান রজত সামন্তের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু কেন এই কাজ তুমি করেছিলে বৃন্দাবন? কত টাকা পেয়েছিলে কাজের জন্য? টাকার জন্য নয় তো, টাকার জন্য নয়। এই কাজটা আমি করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার ওই বোকা বোনটা যে রজত সামন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল। তারপর কি হয়েছিল? তারপর রজত আমার বোনকে বুঝিয়েছিল এ ধরনের জঘন্য কাজ সে আর করবে না, এ কাজ সে ছেড়ে দেবে। কিন্তু মার্কেটে তখন তার অনেক দেনা, তাই দেনা শোধ করার জন্য ওরের কথায় তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করবো বলুন স্যার? বোনটা যে আমার চরম বিপদ বাঁধিয়ে বসে আছে তা তো আমি জানতাম না। ওর পেটে তখন রজতের বাচ্চা। ও আমাকে বললো এই কাজ সে ছেড়ে দেবে। তখন আমি রজতের কথায় রাজি হয়ে যাই।
তারপর রজত কাজটা হয়ে যাবার পর আমার বোনকে, আমার ওই অন্তঃসত্ত্বা বোনকে পেটে দুধ করে লাথি মেরে তাড়িয়ে দিল। তখন আমি বুঝলাম অন্যের স্বপ্ন চুরি করে নিজের সুখের স্বপ্ন গড়ে তোলা যায়। যারা স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে গর্বে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মানে বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল। আর তোমার বোনেরও জানা উচিত ছিল যে সাত পাকে বাধা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়ানোর আগে কলঙ্কের আগুনে নিজের মুখটাকে পুড়িয়ে নিয়েছিল। বোঝেনি, সেও বোঝেনি আর আমিও বুঝিনি। তাই তো আমি অন্যায় কাজটা করার আগে একবার ভেবে দেখিনি, আমার এই হাত দুটো একবারও কেঁপে ওঠেনি। শেষে ওই কাজটা হয়ে যাওয়ার পর আমার বোনকে ওর ঘরে দেয়নি গো, ওর বোনকে তাড়িয়ে দিয়েছিল। সবই বুঝলাম, কিন্তু কাকিমা, আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে পাখি কে? বলবো বাবা, সব বলবো। তার আগে পাখিকে তুমি বাঁচাও, ওকে বাঁচাতেই হবে। কি হয়েছে পাখি? কিডন্যাপ হয়েছে। প্রতীক্ষা, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি, সব বুঝিয়ে বলছি, তোমার কথা আমি সব বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকেই আমাকে হোস্টেলে রেখে লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল আমার দাদা। যখন একটু বড় হলাম তখনও কিন্তু আমাকে সেই বাইরেই কোনো একটা ঘরে থাকতে হয়েছে। তখন ভেবেছিলাম আমার দাদার তো অনেক বড় ব্যবসা, হয়তো ব্যবসার চাপে আমাকে বাইরে থাকতে হয়। কিন্তু এখন আমার কাছে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল। আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরই ব্যবসা আছে সব করে আমার দাদা। অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট সত্যপ্রিয়। মানে রজত সামন্তের পাটনা। পাখিকে তোমার দাদা আর ওই রজত সামন্ত কিডন্যাপ করেছে, এ ব্যাপারে তুমি নিশ্চিত? হ্যাঁ, নিশ্চয়। আজই পাখির সঙ্গে আমার দেখা হয়েছিল। কিন্তু ওই রজত আমার মাথায় মেরে পাখিকে কোথায় যেন নিয়ে চলে গেছে। জ্ঞান ফিরতে আমি সোজা এখানে চলে এসেছি। যেভাবে ও পাখিকে বাঁচাও, আমি বাঁচতে পারবো না। যেভাবে হোক আপনি পাখিকে বাঁচান। স্যার, আপনি চুপ করে আছেন কেন? সুন্দরতা, তুমি না বলেছিলে যে আমাদের চাঁদা এখন দেবে, তাহলে এখন কেন চুপ করে আছো? বলো কেন চুপ করে আছো? বলো কারণ আমার কিছু করার নেই। ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমি কোনো স্টেপ করতে পারবো না। আপনি কি করছেন? কেন পারবে না? বলো, কেন পারবে না তুমি? আচ্ছা, আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায় তা আমি তোমাদের কাউকে বলতে পারবো না। শুধু তোমরা শুনে রাখো, ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত সেটাই। প্রতীক্ষা, সারা হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমনি অশোক স্তম্ভ দেওয়া সরকারি উর্দিটা পড়লেই দেশভক্ত হওয়া যায় না, তাকে মনুষ্যত্ব লাগে। প্রতীক্ষা, সাবধান, মুখ সামনে কথা বলো। তা কত টাকায় বিক্রি হলে ওই সত্যপ্রিয় বাবু আর রজত বাবুর কাছে বিক্রি? তোমার কথা ভুল হচ্ছে। হ্যাঁ, আমারই ভুল হয়েছিল। রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরকে নারায়ণ শিলা ভেবে শুভঙ্করজি, এই তোমার আদর্শ। সত্যি স্যার, আপনার প্রতি আমাদের যে কত ভরসা ছিল। মহাদেব বাবু, ভরসা কেন করেন? কেন বলুন, কেন করেন ভরসা এইসব সরকারি অফিসারগুলো? আপনারা জানেন না ডাক্তার থেকে লয়ার, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকটা স্তরের সরকারি কর্মচারীকে সাধারণ মানুষ ভরসা করে যাবে। আর
এরা সেই সাধারণ জনতাকে কুকুর বিড়াল মনে করে তাদের ফর্সাগুলোকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ফর্সা করে যাবে। বাহ 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 পারেন আপনারা মুখ সামনে করে বলবে তুমি ভুলে যাচ্ছ, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ যে একজন অন ডিউটি অফিসারের সামনে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার, ঘুষ দিয়ে বেরিয়ে যাবো। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই জানেন না সেটা তো সবাই জানে। তবে আরে আমি এখানে যদি কোনো পুলিশ অফিসারের মা বোনকে কেউ রেপ করে দিয়ে চলে যায় না, তাহলে তারা টাকার বিনিময়ে সেই রেপিস্ট করে ছেড়ে দেবে। কারণ মা বোনের রেপের থেকেও জন্মনি তারা। আপনি আমাকে চর মারলেন? এক্ষুনি যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাকে আরো মেরে মানহানির মামলা চুকে তোমাকে লোকাপে ঢুকিয়ে দেবো। উপকার যখন করতে পারেন না তখন উপকার যে আপনারা করতে পারেন সেটা তো চোখের সামনেই প্রমাণ দিলাম বলে। তবে যাবার আগে একটা কথা বলে দিয়ে যাচ্ছি অফিসার, পাখির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই প্রতীক্ষা করবে না, সবটাকে জ্যান্ত চিতায় পড়াবে, সবটাকে জ্যান্ত চিতায় পড়াবে। এবার আমরা কি করবো? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখের শুকিয়ে বাড়ি ফিরে যাবো? যেখানে খুশি যান, দয়া করে আমার মাথাটা খারাপ করে দেবেন না কাকিমা। একদম চোখ, দয়া করে আমাকে কাকিমা বলে ডাকবেন না অফিসার, কারণ আমি কোন ঘুষখোর চেতনাহীন পুলিশ অফিসারের মা মাসিমা কাকিমা হতে চাই না। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। আজ আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, পাখির যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ আপনাকে ছেড়ে দিলেও ভগবান আপনাকে ছাড়বে না। আর সেদিন ওই ভগবানের নামে যত খুশি মানহানির মামলা করবেন অফিসার, মানহানির মামলা করবে। কাজটা আপনি ঠিক করলেন না অফিসার। সেদিন হাবিলদার শুভঙ্কর সান্যালের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আর ওসি শুভঙ্কর সান্যালের মধ্যে তার বিন্দু মাত্র আমি দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরেই যাচ্ছি। কেন জানেন? কারণ আমি একজন অপরাধী ঠিকই, তাই বলে অন্য কোন অপরাধীর কাছে আমি মাথা নত করব না। চলি। সবাই তো অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু, আপনিও কিছু বলে চলে যান। আমার কিছু বলার নেই স্যার, তবু জিজ্ঞেস করবো, আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই সে বোনের ক্ষেত্রে দিয়ে বলুন তো, সত্যি আপনি ঘুষ খেয়েছেন? আর ওই বোনের জন্য কি আজ আমাকে চুপ করে থাকতে হচ্ছে? ওই রজত সামন্ত সত্যকেও আমার বোনকে আটকে রেখেছে, প্রলোভনের লোক বোনকে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে না চলে যাই তাহলে ওরা পিঙ্কিকে মেরে ফেলবে। এসব আপনি কি বলছেন স্যার? এতক্ষণ আমি যে কথাটা কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, আমি বলতে পারতাম না। আমি অফিসার হলেও তো একজনের পিঙ্কি যত দুষ্টই হোক না কেন, ও ছাড়া যে আমার কেউ নেই, ও ছাড়া যে হ্যাঁ, তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি মহাদেব বাবু, 7 দিনের মধ্যে আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গেলেও আমি কিন্তু ওদের ছাড়বো না। প্রয়োজনে চাকরি ছেড়ে আসবো বেআইনি ভাবে ওদের খুন করতে। আপনি সারা গ্রামবাসীকে তৈরি করুন,
সময় আসছে, কলিযুগের কুরুক্ষেত্রের মাঝে যুদ্ধ শুরু হতে আজ বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে। এই সালাম রাস্তা সালামর টাকায় খাচ্ছিস, আমার টাকায় যাচ্ছিস, আর সালা একটা কাজের বেলায় রে। না পারলি সালা বৃন্দাবনকে ধরে নিয়ে আসতে, না পারলি সালা ভিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করে আনতে। তুমি তুমি বিশ্বাস করো না, আমি এক সূর্য রাতে রান্না করে ভিডিও স্টলটা তোর নামে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো করতে হবে। এই সালা বল, কাগজের ফাইলের পাকা হয় না রে, দেশের উড়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমাদের আগে কেউ ফাইলগুলো সরিয়ে নিয়েছে। এ শোনাবে না, তা জানি না, তবে 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 আমি আর সূর্য তোমার কথা মতো ওই ফাইলগুলো চুরি করতে ভিডিও অফিসে 25 টপকে ঢুকি। ঠিক তখন দেখি তখন কি দেখলি? অফিসটা ছন্ন ছড়া, চেয়ার টেবিল সব এলোমেলো, আর ফাইলগুলো খাটা। মনে হয় ওরা আমাদের আগে ওখানে কেউ গিয়েছিল। তার মানে দুর্যোগের পর দুর্যোগ। না না ভবন আমার তো ভেঙে পড়লে চলবে না। তোরা এখন যা, তোরা এখন যা রে, আমি তোদের পরে ডেকে নেব। তবে একটা কথা রয়েছে, গায়ের লোক নানান কথা বলছে, কি বলছে? একটু সাবধানে দেখো, খেয়াল রেখো ওই রাজনৈতিক নেতাদের মতো যেন গদিটা উল্টে না যায়। আমি বলছি না এটা, তোমার গদি উল্টে গেলে তুমি আর কিন্তু আমাদের পাবে না, কারণ আমরা হলাম তোমার চ্যানেল পাবে। পাল্লা ভারী যেদিকে সেদিকেই ঝুঁকে, আজ তোমার যাবে না, তাই তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। কিন্তু কাল কাল যদি তোমার উপরে উল্টে যায় তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। বেঈমান! এই সারা সব একটা একটা বেঈমান। না, আগে সারা ঝামেলাগুলো শেষ করি, তারপরে যে সব কটাকে একটা একটা করে কাটবো। রাজা! রাজত নাম আমার। কিন্তু ভিডিও অফিস থেকে ফাইলগুলো সরানো কে? ডাল মাথা তোল মাথার থেকে বেশি পলিট কাটছে। আমার মনে হয় ওই বাকি দাদার থেকে কিডন্যাপ করার আগে সালা ফাইলগুলো থলিয়ে নিয়েছে। আরে কান টানলে মাথা আছে, বাড়ির লোকগুলো একটা একটা করে তুলে নিয়ে আসবো, সারা ফাইল আপনা আপনি চলে আসবে। ঠিক বলেছিস সত্য। শোন, অপারেশনটা করবি কবে? বেশি দেরি করা কিন্তু ঠিক হবে না। দেরি আর কি করবি রে রজত সামন্ত? কি বর্তমান ভবিষ্যতের 12টা তো প্রায় বেজেই গেছে। তুই এখানে তোকে শেষবারের মতো এখান থেকে নিয়ে যেতে এলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত রোগীকে ফেলে ফেলানো যায় না ভাই। কিন্তু 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 চেষ্টা তো করা যায়। বলে কি লাভ? করে কি লাভ মানে? তাহলে সে তো মরবে। আরে মরবে বলে কি চেষ্টা করবো না? আরে বাবা, আজকালকার দিনে চেষ্টা করলে ঘোড়ারা চলতে পারে, অন্ধরা দেখতে পায়। তাহলে তাহলে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগছিস? আমার ভাই আমায় জ্ঞান দিলে, তাই তো দেখছি সত্য। দেহত্তর ভাই নইলে ওটাই তো আমার কাছে বেশি সমস্যা। না, কোনো সমস্যা নেই দাদা, কোনো সমস্যা নেই। তুই বিশ্বাস কর, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো। শোন না, শোন না, তুই ফিরে আয়। না, তুই একবার ধরা না, তুই একবার ধরা না। না 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 না, তুই কেমন ভাই আমার, কেমন ভাই? তুই আমাকে হেলে যেতে বলছিস? এই ছোট্ট প্রিয় গামনি হেলে যাবে, এই ছোট্ট প্রিয় গামনি ধরা দেবে। আচ্ছা, ছোটবেলার কথা তোর কিছু মনে আছে? ছোটবেলার কথা মনে নেই, কি করে থাকবে, কি করে থাকবে? তখন তো তুই খুব ছোট। কিন্তু কিন্তু আমার সব মনে আছে। বাবা আমাকে সব বলতো। আমার আমার বাবা মাত্র চতুর্ভাগ থেকে মাত্র 2000 টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করেছিল। তখন তুই মায়ের পেটে, আর আমি
আমি মায়ের করে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করে তুললো দাদা। তারপর সেই ব্যবসা 2000 টাকা হয়ে গেল 20,000 টাকা, 20,000 টাকা হয়ে গেল 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা হয়ে গেল 2 কোটি টাকা। আমার বাবার নিজে হাতে গড়া আছে তার ইন্টারন্যাশনাল। তখন আমাদের খাওয়া পড়া গালি বালি কোনো কিছুরই অভাব ছিল না রে ভাই। অভাব যদি না ছিল তাহলে তুই এ লাইনে এলি কেন রে? আমি আছি। আমাকে আত্মে বাধ্য করেছে এই সমাজ, আমাকে আত্মে বাধ্য করেছে। হ্যাঁ, আমরা ওই খুব মাটি থেকে বড় লোক হয়েছিলাম তো, তাই আমাদের আশেপাশের লোকগুলো আমাদেরকে দেখে হিংসে করতো। ওরা চাইতো আমি ঠেলা প্যান্ট করি, আমি না খেয়ে থাকি, আর আমার মায়ের ব্লাউজটা ঠেলা থাকুক, আর ওরা ওই ঠেলা হেঁটে অনুভূতি দেখা। তা যখন হলো না, তখন ওই মানুষগুলো আমাদের হিংসে করতে লাগলো। আর একজন বাঙালি সব থেকে বড় সত্য হচ্ছে একজন বাঙালি উপরে ওঠার চেষ্টা করলেই না, আরেকজন বাঙালি তার ঠ্যাংটা ধরে নিচে নামারও একটা আমাদের তখন খাওয়া পড়ার কোনো কিছুরই অভাব ছিল না। অনেক কষ্টে আমরা মানুষ হয়েছিলাম। তারপর কিন্তু আমি জানি ভাই, আমরা প্রথমে আমার বাবা গিয়ে আমাকে বললো না, ওই পুলিশ অফিসারকে ঘুম দিতে হলো। তারপর নেতাদের কাছে যেতে হলো, নেতারা গিয়ে বাবাকে বললো, নেতারাও তাল কাছ থেকে টাকা নিতে আরম্ভ করলো। জানিস ভাই, কোম্পানির চালু এবার হুমকি দিতে লাগলো। আমাদের নেতার ইন্টারনেশনাল বন্ধ হয়ে গেল, ইনকাম নেই, বাকি পড়লো ইনকাম ট্যাক্স। আমার বাবাকে গ্রেফতার করলো অফিসাররা। সেটা সহ্য করতে না পেরে আমার বাবা হাতে থেকে মারা গেল। কিন্তু সেদিনও আমি খারাপ হয়নি। কিন্তু যেদিন দেখলাম আমার আর তোর খিদে বেরোবার জন্য আমার মা ওই ব্যক্তি হলো, সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল। আমি হঠাৎ ঘরের মধ্যে ঢুকে দেখলাম ওই একজন শিল্পপতি আমার মায়ের গায়ে হাত দিচ্ছে। আর এই দৃশ্যটা আমি দেখে ফেলাই লজ্জায় কিনায় আমার মা আত্মহত্যা করে মারা গেল। মারা যাওয়ার আগে ভুলে গেল তোকে মানুষ করতে। তখন আমার বয়স মাত্র 14 বছর। হাতে তুলে নিলাম কাতালি, তারপর কুপিয়ে খুন করলাম ওই শিল্পপতিকে। তারপর এক হাতে কাতালি আর এক হাতে তোকে নিয়ে চলে যাচ্ছি। আর থামবো না কোনোদিন। তারপরে আমি নিজের মতো এগিয়ে যাচ্ছি। আমার পাশে যে বাধা দিতে আসছে তাকে আমি কেটে ফেলে দেবো। তবুও তো তোকে ফিরে আসতে হবে দাদা। আমি নিশ্চয় ফিরে আসবো। আগে সেই তো পাড়ার লোকদের কাছে যা, তারা আমাদের ছট করে থাকার বন্ধ করে দিয়েছিল। সেই সব নেতাদের কাছে যা, যারা আমাদের টাকা নষ্ট করে আমাদের ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছিল। সেই সব বাঙালিদের কাছে যা, যারা এই হিংসা লাবণ্যে পশ্চিম বাংলাতে ধ্বংস করতে যা। ওরা ফিরে এলে তবে আমি ফিরবো রে ভাই, তবে আমি ফিরবো। তুই চলে যা। ও বেশ আমি চলেই যাচ্ছি দাদা, আমি চলেই যাচ্ছি। কিন্তু তোর বিরুদ্ধে আদালতের সাক্ষ্য প্রমাণ দিতে আমি কারণ হলো অন্যায়কে আমি সাপোর্ট করতে পারবো না। কিছুতেই না। তোর ভাই যে চলে গেল রে। হ্যাঁ, আমি তোকে যেতেই বললাম। কিন্তু ও যদি সব কথা বলে দেয়, বলে দেয় দেখ তুই ওকে বোঝা। ওটা আমার ভাই নয় রে, ওটা আমার ছেলের মতো। এইটুকু বয়স থেকে আমি ওকে মানুষ করেছি। আমি নিজে না খেয়ে ওকে মানুষ করে হারিয়েছি। তুই ওকে বোঝা, ওকে
ভালো করে বোঝা, ওকে বল তুই তো দাদাকে বলে মাথা গরম করিস না। ও টাকা পয়সা গালি বালি তা লাগে আমি ঠক দেবো, তুই তুই ওকে বোঝা। যদি যদি তোর কোথায় খুঁজে দেয় তো ভালো, নইলে 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 ওকে মেলে রে। তুই কি বলছিস সত্য? প্রতীক্ষা যে তোর ভাই। কালকে ওকে রেখেছি, কালকে ওকে নিজের ছায়াকে ছোবল মারেছে। আপনি সেই কালকে ওকে আমার কথা দিতে আসবে, আমার বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, আমি কিন্তু কাউকে ছেলে কথা বলবো না। তুই আমার বন্ধু বলে তোকে আমি ছেলে কথা বলবো না। তুই বেমানি করলে তোকে আমি কেটে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, কেটে ফেলে দেবো। মারার কথা ভাববি না। আমার জন্যই তুই আজ এই বড় বড় কথাগুলো বলতে পারছিস, আমার জন্যই তুই আজ এই জায়গায় এসে পৌঁছেছিস। আমার বন্ধু, তুই তুই আমার ভাইটাকে ফেলে দিল। আমি অনেকদিন কাঁদি নিলে এই তোকে না আমার আমার অনেকদিন দল বেরোয় রে। আজ কেন জানি না মনে হচ্ছে আমার ভাইয়ের বলিটাকে ছুঁয়ে আমি আমি তো হাওয়া করে কাঁদতে পারি না রে। তুই আমাকে কাঁদা রাজত, তুই আমাকে কাঁদা রাজত, তুই আমাকে কাঁদা। বেশ, তুই যখন বলছিস তখন তাই হবে। আজ রাতে গোডাউনে শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেব। তাতে তোর ভাই একা নয় রে সত্য, গোটা শত্রু পক্ষটাই খালাস। তা আমি জানি, কিন্তু কি ব্যাপার বলো তো? কি ব্যাপার কি? বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথায় আমি এত কিছু করলাম, তোমাদের কথা মতো দিনের পর দিন রাতের পর তোমাদের বেডরুমে গেলাম, অথচ তোমরা যা দেওয়ার কথা ছিল তোমরা তা কেউ দিচ্ছ না। তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? রজত বলেছিল পুরো সম্পত্তিটাই দেবে, তা পুরোনা দিক হাত তো আমি নেই করি। যত হাসি তত কান্না, বলে গেছে লাদেব খান। কি রে বাবু, আমার পাওনা দেবেন নাকি মুখ খুলবো? না, অমন কথা বলো না তো। আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো বলে গেছে সলমান খান। দাদা, আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না? আজকের মধ্যে আমার পাওনা চাই, না হলে রজ এই কোনো ছুলি বলে গেছে অমলেট পুলি। না সত্য না, তুই কি বলছিস? পিঙ্কিকে আমি ভালোবাসি। রজত, পিঙ্কি, পিঙ্কি এমন করে না শোনা, আমি তো তোমাকে দেবো না বলিনি। আসলে কি জানো পিঙ্কি, ওই হসপিটাল আর নার্সিং হোমগুলোতে এখন খুব কড়াকড়ি করে দিয়েছে, আর আরো কান্ট্রিতে বাচ্চার চাহিদা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। পিঙ্কি, আমি তো তোমাকে মা বানাতে চলেছি, তুমি আমাকে খামতিরেট বাচ্চা দাও, সেগুলো বিক্রি করে আমি তোমার পাওনা গয়না সব সুদে আসলে মিটিয়ে দেবো। অ্যাবোশন করলে কত পাবি বলে গেছে লাভলি দেবী, মানে ওনার অনেকগুলো তো তাই অভিজ্ঞতা মানে। ও বুঝেছি, তোমাদের এক নতুন খেলা তাই তো? তাহলে তোমরা শুনে রাখো, আমার সাথে নো মজা কি। আমি ভাই বিটের মাল ফেলো করি মাখো তেল, তারপর তো নতুন চাল। রজত টিপে ধরত। বাহ, আমি একেবারে শেষ। দারুণ দারুণ মেলেছিস, খুব ভালো মাথার তৈরি। এ রজত, হ্যাঁ
তোর ছবিটা কিন্তু বিউটিফুল উঠেছে। ছবি কিসের ছবি শুধু ওই যে তুই যখন পিঙ্কিকে মার্ডার করছিস সেই ছবিটা, সেই ক্যামেরা মোবাইলটা কোথাও বের করতে হবে। যখন তখন ডাক্তার ছবি তোলা যায়। সত্য ছবিটা বহুত ছবি হ্যাঁ, মধ্যে সত্য ছবি দেবো নিশ্চয়ই দেবো। তুই আমার বন্ধু, তোর কোনো ক্ষতি হোক আমি কি তাই? আচ্ছা তুই এক কাজ কর, তুই না তুই ওই গা ঢাকা দিয়ে দে, বুঝলি? আমি ওই শুভঙ্কর চ্যানেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি ওর বোনের দেবতা হাত জায়গায় পড়ে আছে। মোবাইলে ছবিটা ব্যাপক উঠেছে। তুলেছি মনে বিশ্বাসঘাতক সত্য কি সত্যি আমার সঙ্গে তবে বেইমানি করবে? করতেই পারে করতেই পারে না না এই রাজত আমার কাল রাতে ছবি নয়, ওই সত্য প্রিয়কে আমি পৃথিবী থেকে ডিলিট করে তাই সত্য প্রিয়ের গলায় মালা শুরু কর রজত তোর খেলা। এই তো সেই ঠিকানা। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, এই দেখুন স্যার, এই দেখুন। কথা বল পিঙ্কি পিঙ্কি পিঙ্কি। মহাদেব বাবু, আমার মন কথা বলছে না কেন? পিঙ্কি পিঙ্কি, তুই আমার উপর কাজ করেছিস। আমি তোর যা ইচ্ছে তুই তাই করবি। তুই শুধু কথা বল স্যার, আপনার বউলার কথা বলবি না স্যার। না, কি করে হয় বল বাবু? কথা বল পিঙ্কি 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 পিঙ্কি। এই শুভঙ্করদা, শুভঙ্করদা, আমার পিঙ্কি কোথায়? শুভঙ্করদা, আমার পিঙ্কি কোথায়? শুভঙ্করদা বল না তুমি, শুভঙ্করদা আমার পিঙ্কি কোথায়? স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? কোন করে তুমি সুরে বলো এই পুরো সজ্জায়? স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো খোঁজে হাসিব দেখি চলে এসেছি
দাসের হুকুম তালিম করে। দেওয়ার কাছে এখন হুকুম আছে কে হুকুম দিয়েছে? আপনাকে এক্ষুনি এখান থেকে সরিয়ে ফেলার। কে হুকুম দিয়েছে? আমি হুকুম দিয়েছি। কিন্তু আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমাদের কি লাভ? কে তুমি? পথের এক পথিক আমি, পথই আমার ঘর। এই দুনিয়ায় আমি হলাম পথিক যাযাবর। কিন্তু আমাকে এখান থেকে সরিয়ে দিয়ে তোমাদের কি লাভ? ওসব লাভ লোকসানের হিসেব নিকেশ করে ব্যবসাদারেরা। আমরা এই অন্ধকারের বন্দি পাখিরা কোনো লাভ লোকসানের খতিয়ে রেখে কাজ করি না। আমার শুধু মনে হয়েছে তুমি যদি এখানে এইভাবে বন্দি থাকো তাহলে নিশ্চিত মানুষের চরম ক্ষতি হবে। তাই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে এসেছি। তুই তোর মায়ের কাছে ফিরে যাবে চল। মা, তোর মা যে কেঁদে কেঁদে অন্ধ হতে বসেছিল। মা, না না না, এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নেই। এই গোটা পৃথিবীতে আমি একা একা একা। এই পৃথিবীতে তো আমরা সবাই একা। ভিডিও ম্যান সাহেব, লে হালুয়া, এই জীবন মূল্য দেখছি হঠাৎ দার্শনিক হয়ে গিয়ে বড় বড় কথা বলতে শুরু করে দিল। আচ্ছা আপনি বলুন তো ভিডিও সাহেব, এই দেশের সব চোর গুন্ডা যদি একজন করে দার্শনিক হয়ে ওঠে তাহলে দেশটার কি হাল হবে একবার ভেবে দেখেছেন? ফাটাফাটি। আপনার কথা মতো আমি আমার বাবা বাড়ির কাছে যেতে পারি, কিন্তু তার আগে বলতে হবে কে আমার আসল বাবা মা, কে আমার সত্যিকারের পরিচয়। বলবো নিশ্চয়ই বলবো রে, কিন্তু কিন্তু তার এখনো যে সময় হয়নি রে মা। সময় সময় আর সময়, কতদিন সময়ের পর্দা দিয়ে আমার জন্ম পরিচয়টাকে ঢেকে রাখতে চান? কেন ঢেকে রাখতে চান? আমার জন্ম পরিচয়টাকে এতই কলঙ্কিতময়। জন্ম কারো কলঙ্কিত হয় না রে মা। জন্মদাতা পিতা মাতা হয়তো কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান মাত্রই নিষ্কলঙ্ক। আজ ভাগ্যের লীলা খেলায় বদলে যেতে পারে মায়ের কোল। যেমন যেমন শ্রীকৃষ্ণ দেবকীর কোল থেকে এসে বড় হয়েছে মা যশোদার কোলে। যেমন মুন্নির আজ সব কিছু থেকেও কিছুই নেই, ওর জন্ম বৃত্তান্ত ঢাকা পড়ে আছে নিকোষ কালো অন্ধকারে। তার মানে আপনি নিশ্চয় জানেন আমার আসল জন্ম পরিচয়। তাহলে বলুন কে আমি, কে আমার মা, কে আমার বাবা? বলুন না, দয়া আপনার চোখ বন্ধ থাকবে না, বলুন। জ্ঞান হওয়ার পর থেকে আমি রাস্তায় ডাস্টবিনের ধারে ওই কুকুর বেড়ালদের সাথে বড় হয়েছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, রক্ষীর মাথায় দিয়েছি। মায়ের ঘুম পাড়ানি গান নয়, কবিতে কুকুরদের পিরামিড ডাকের মতো দিয়ে। আর যদি সত্যি আপনি জানেন আমার আসল জন্ম পরিচয় তাহলে বলুন আমি কে? সব বলবো, কিন্তু কিন্তু এখানে না। এটা স্বপ্ন শিবির, যে কোনো মুহূর্তে শয়তানরা এসে যেতে পারে। ঠিক কথা বলেছে। এই ভিডিও ব্যবসা হয় তোদের পথের কাটা। তাই তাই যেভাবে হোক ওরা এই ভিডিও ব্যবসার পথের কাটা রেখে উপরে ফেলার চেষ্টা করবে। পারবে না, কিছুতেই পারবে না। এই শিক্ষার আলোয় আলোকিত এই ব্যবসায় আর এই অন্ধকারে বন্দি পাখি বন্দি এবার ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে চক্রান্তের জাল। ঠিক বলছো মুন্নি, এসো আমরা হাতে হাতে আমি সাহস করি। ওই শয়তান সত্যপ্রিয় আর রজত সামন্তের দেখবো আমরা। আরে কি বলছিস কি তোরা কথা দিয়ে? কি বলছিস সত্যতা? অযোধ্যা বলেছিল গোডাউনে শর্টসার্ট করে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরের থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নেই, সব বেটা পালিয়েছে। ভেদ করেছে, এবার তোরাও পালা। মানে আমি ভেতরে যাবি সাদা, এবার আমিও পালাবো। কোথায়? হিমালয় তন্ত্র সাধনা কর। তারা কই বন্দি দিয়ে দিয়ে দেবতা শেষ হয়ে গেল। না এখান থেকে না দেখি তোরা। হ্যাঁ, তবে একটা কথা, এই ব্যাপারটা পালাবার ব্যাপারটা যেন নজর টানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, খবরটা রজতটাকে জানাতে হচ্ছে। চলি সত্যদা, চল পবন। পালাবো, আমাকে দিয়ে পালাতে হবে। আমার পালাবার সময় হয়েছে। টাকা পয়সা গয়না গাছি সব নিয়ে আমি এবার পালাবো।
শালা আমার থেকেও সাংঘাতিক না, ওটাকে তো পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। কে মারবে রজতকে? কে মারবে? আমি মারবো ওই শালা শুয়োরের বাচ্চা রজতকে। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন। আরে বাবা, আমি কে? সবই তো তোমার কপাল। তাই তো ঠিক সময় সে অ্যাম্বাসেডার গাড়িটা ঠিক জায়গায় পৌঁছে গেছিল। আচ্ছা আচ্ছা, বলবো তোমাকে কেন বাঁচিয়ে রেখেছে তুমি জানো? না, প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ। ওই যে ওই রজত তোমার লাল পাতাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, না। তোমাকে খুন করার চেষ্টা করেছে, তোমার পিঙ্কিকেও মেরে ফেলেছে। হ্যাঁ, এই দেখো রজত কিভাবে পিঙ্কিকে খুন করতে, দেখো। বাচ্চা রজতকে আমি কিছুতেই ছাড়বো না। ছিল না, আমি তো তাই চাই। তবে হ্যাঁ শোনো, এইটা তুমি তোমার কাছে রাখো। এইটা তুমি তোমার কাছে রাখো। না না, এটা না। তুমি বরং এক কাজ করো, তুমি এই চাকুটা, এটা তোমার পেটে গোদা ছিল, এটা তুমি রজতের পেটে গুঁজে ওকে ফেরত দিয়ে দাও। তবে হ্যাঁ, আমি যখন বলবো তখন। ঠিক আছে? হ্যাঁ সত্যবাবু, রজত আসছে। আছে। এই অপূর্ব, তুই একটু বাইরে লুকিয়ে পড়ো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ পাতু, বলি ওই রজতকে এই অপূর্বর ব্যাপারটা কিছু বলনি তো? একদম না, মাথা খারাপ নাকি? হ্যাঁ। সত্য। আরে হে রাজত, আয় 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 ভাই ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ তোকে একটা খবর জানাতে এলাম। হ্যাঁ, বল। বলতে পারি সেটা একরকম আমার একারই সিদ্ধান্ত। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? হ্যাঁ রে সত্য, সত্য। হ্যাঁ, বল। এই তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, হ্যাঁ। সেরকম আমারও একটা ইতিহাস আছে। তাই অনেক ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। তা সিদ্ধান্তটা কি তাড়াতাড়ি বলে ফেল। সত্য, তুই তো জানিস সত্য যে অনেক ছোটবেলায়, মানে আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বাবা মা দুজনেই মারা যান। আমাকে দেখার কেউ ছিল না রে। আমি কাকা কাকিমার কাছে মানুষ হয়েছি। কাকা আমাকে কোনো রকমের কলেজ পর্যন্ত লেখাপড়াটা শিখিয়েছিলেন। তাই কলেজ রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার ইচ্ছেটা আমার মাথায় আসে। হলাম প্রধান হলাম, অনেক কিছু করলাম, অনেক টাকা পয়সা রোজগার করলাম, কিন্তু ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই নাকি সূর্যকে বলেছিস তুই এখান থেকে পালিয়ে যাবি। কোথায় পালাবি ভাই? আমি তা ঠিক বলে দিয়েছি। ওরে সত্য, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তোকে সব সময়ের জন্য বন্ধু ভাবি। তাই তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি ভাই, আমাকে ছেড়ে তুই কোথাও চলে যাস না ভাই। কোথাও চলে যাস না। হ্যাঁ রে সত্য, আজ আমি বড় একা, বড় অসহায়। দেখ সত্য, পিঙ্কিকে মেরে ফেলেছি, কত বাচ্চা চুরি করে বিদেশে পাঠিয়েছি। ওই চন্দ্রনাথ বাবুর সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে চুরি করে আমি তোর হাতে তুলে দিয়েছি। কত পাপ আমি করেছি, আজ আর সেই পাপের বোঝা আমি একা বইতে পারছি না। একা বইতে পারছি না। রজত বাবু, পাঁচু, আমি আমার দু চোখ দিয়ে অনুতাপের অশ্রু বইলেও কেউ বিশ্বাস করবে না যে সত্যি আমার চোখ দিয়ে দু চোখ দিয়ে জল উঠছে। এই আমার কষ্ট হচ্ছে। এই শহরের বাচ্চা সমাজে আমি ভালো হওয়ার চেষ্টা করলে ভালো হতে দেবে না। আমি বড় একা, বড় অসহায়। আর এই একাকিত্বের যন্ত্রণা 24টা ঘন্টা আমার তাকে শুধু ঘুরে ঘুরে কাটছে। এই রজত,
তুই সত্যি সত্যি কাঁদছিস নাকি নাটক করছিস বলতো? ওই সত্য পর্যন্ত তোরা সবাই চলে যা আমার জীবন থেকে, আমি একা থাকতে চাই, একা। তবে যাওয়ার বেলায় তোরা আমাকে একটু মুক্তি দিয়ে যা। আমি মুক্তি চাই রে সত্য, আমি মুক্তি চাই। আত্মহত্যা করা মানে মুক্তি পাওয়া নয় রে। এছাড়া যে আমার আর কোনো রাস্তা খোলা নেই বন্ধু। যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর রাগ দেখাতে হবে না। ঠিক আছে, আমরা তোকে ছেড়ে কোথাও যাবো না। এই আমি কান বলছি, এ না রে হারাবো না। বন্ধু কানতে একটু বোঝে না। ঠিকই তো শোনো, আপনি কিন্তু এরকম পাগলামি কিন্তু কখনো করবেন না বলেছিলাম। হ্যাঁ বেশ, তোমাকে আমি কথা দিলাম পাচু, আমি আর জীবনে কোনোদিন সুইসাইড করবো না। কিন্তু তুমি কি জানো পাচু, আমার বড় দাদা বন্ধু সে সুইসাইড করবে বলে ঠিক করেছে। আমি ও কেবলই বলছে পালাবে পালাবে পালাবে, কিন্তু কোথায় পালাবে? আরে পাচু, ও পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার মতলবে আছে। আরে না না সত্যবাবু, এ আপনার ঘরে অন্যায়। আরে বাবা, এসব লাইনে কাজ করতে ভালো না বলে সারেন্ডার করুন, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ। আরে বাবা না রে না। হাত বন্ধু, তোকে আর সবাই গাইতে হবে না, তোকে আর সবাই গাইতে হবে না। পাচু, তুই ওর কাছ থেকে পিস্তলটা কেড়ে নে ভাই। ওটা ওর কাছে থাকলেও যে কোনো সময় সুইসাইড করবে। কেড়ে নে। আরে শোন বন্ধু, যদি আত্মহত্যা করতে হয়, হ্যাঁ দুজনে একসঙ্গে আত্মহত্যা করবো। হ্যাঁ করবো। সুইসাইড করতে গেলে দুজনে একসঙ্গে সুইসাইড করবো। হ্যাঁ করবো। যদি পালিয়ে যেতে হয় বাঁচো, পিস্তলটা দাও, নইলে আমি পিছাবো। এবার আপনার সন্দেহ হয়েছে তো? হয়েছে। আমি কথা দিচ্ছি, আপনার বন্ধু আর আত্মহত্যা করবে না। রজত, রজত না, তাও কি করে হয় রে পাচু? ওকে যে মরতেই হবে। মানে 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 কাল খবরের কাগজে হেডলাইন হবে, বিখ্যাত ক্রিমিনাল সত্যপ্রিয় তার নিজের পিস্তল থেকে গুলি করে সুইসাইড করেছে। না বাজু, ও আমাকে ভয় দেখাচ্ছে। ও আমার ভাই, ও আমার, তুই আমার বন্ধু। আমি কারো বন্ধু নই, আমি কারো ভাই নই, আমি শুধু কেন কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না যে বিশ্বাসের রাস্তা দিয়ে আমি হাঁটি না? অবিশ্বাসের দিকে উঠে সাপটা আমার ভেতরে জেগে উঠছে, হাত নিষ্পিস নিষ্পিস করছে, রক্ত চাই, সত্য প্রিয় আমি তোর পায়ে ধরছি, আমি থপ একটা তেলে দেবো, ওইটা তোকে থপ বলতে থপ দিয়ে দেবো, মোবাইলের ছবি মুছে দেবো। আমি রবীন্দ্র ভারতীর ছাত্র হয়ে যাবো। তোলে থাকিতি না মানতে পারা সত্য ভুল করে ছবি তুলি পুরো একটা অধ্যায় শেষ। বললেন আপনি সত্য হুকুমের ফেললেন। এইভাবে একটা একটা করে সাক্ষী
সাহেব পাখি চ্যাটার্জি, তুমি সালা গোডাউন থেকে পালিয়ে বাঁচবো ভেবেছ? না, তাহলে অন্ধকারের বন্দি পাখিকে মুক্তি দিতে হচ্ছে হোটেলের নয়, এই যে আপনি নটায়। মরেছে মরেছে মরেছে, একজন মরেছে। কিন্তু এছাড়া তো মরবার কথা ছিল না, তবু শোনা মরেছে। হ্যাঁ, মরবে না কেন? আরে সমুদ্রের নোনা জল মিষ্টি হতে পারে, তবে এছাড়াও মরতে পারে। আমি আমি শয়তানি চ্যানেলের হান্টিনার হয়ে বলছি, যে মানুষ সত্যকে অবলম্বন করে, লোককে ফিক্সড ডিপোজিট করে, সততার ছেঁড়া খাতায় স্বাধীনতার স্বপ্ন দেখে, পরাধীনতার শৃঙ্খলে তাকে মরতে হয়। অভিরোধ যেমন গঙ্গাকে পথ দেখিয়েছিল, বেইমানি তোমাকে পথ দেখাবে। সত্যপ্রিয় বেঁচে থাকতে তুমি হাজার মানুষকে নরক যন্ত্রণা দিয়েছ, আজ নরকে গিয়ে একা একা সেই যন্ত্রণা ভোগ করো, একা একা। আপনারাও সবাই চলে এসছেন। ওদিকে রজতের সমস্ত অতিথিরাও এসে প্রস্তুত, ওদিকে মুন্নিও প্রস্তুত হয়ে গেছে। হোটেল ব্যাংকক নাইটে শুরু হবে নাটকের অন্তিম দৃশ্য।
কাছে কে হিসেব চাইবে ম্যাডাম? এই নিশিগঞ্জের কার এত বড় বুকের বাটা যে আমার কাছে হিসেব চাইবে? রজত! রজত নাম আমার। এইভাবে বারবার নিজের নামটা বলে মনে রাখার চেষ্টা করো মিস্টার রজত সামন্ত। আমার সন্তান না হলে বাপের নামের মতো নিজের নামটাও হয়তো বেমালুম ভুলে বসে থাকবে। আমার সন্তান কোথায় বলো রজত সামন্ত? আজ থেকে 20 বছর আগে প্রসূতি ওয়ার্ড থেকে জন্মের পরে যে সন্তান তুমি চুরি করেছো, বলো কি করেছো তার? আজ থেকে 20 বছর আগে। হ্যাঁ হ্যাঁ মাসিমা, মনে পড়েছে সেই রাতের ঘটা। ওয়ার্ড বয় বৃন্দাবন আমার হাতে যে বাচ্চাটা তুলে দিয়েছিল, আমি সেটা আবার তুলে দিই ওই সত্যপ্রিয়ের হাতে। কিন্তু কিন্তু সেই বাচ্চার খবর যে দিতে পারে, অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি ভাই, সেই সত্যপ্রিয় আমাদের মধ্যে নেই। বহুদূর থেকে এ কথা দিতে তুমি যে আমার, তুমি যে একদম টাটকা টাটকা টাটকা। এ দোষী মনে তোড়ে দম মগর না ছোড়ে। এসেছি রজ। আরে বন্ধু, মরবো তো একসঙ্গে, জেলে যাবো তাও একসঙ্গে। তুই কি করে ভাবলি তোকে ছেড়ে আমি একা একা স্বর্গে চলে যাব? এটা আমার শপথ। আমি আপনাদের দুজনকে একসঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাবো। আরে যাবেন যাবেন মশাই, যাবেন, এত তার কিসে? রজত তো আমাকে মেরে সব সত্যকে ধামা দিতে চেয়েছিল, কিন্তু কিন্তু জানে না যে সত্যকে মারা যায় না, সত্যটা কখনো মরে না। সত্যপ্রিয় বেঁচে উঠেছে। আচ্ছা, আপনার তোমাদের এখানেই চলে এসেছে। তাহলে তাহলে বলুন, হ্যাঁ বলুন আপনি আপনি কি করেছেন? আমার যে সত্যজাত সন্তানের কি করেছেন আপনি? অন্য সব বাচ্চাদের মতো কি তাকেও সেই আরব কান্ট্রিতে পাচার করে দিয়েছে? না 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 না, তাকে আর পাচার করে উঠতে পারিনি। তাকে আমি আমার কাছে রেখেই তাকে বড় করে তুলেছি। আসলে মানুষ করতে পারিনি, কারণ শয়তান কখনো মানুষ করতে পারে না। তবে সে বেঁচে আছে এবং বহাল তবিয়তে আপনাদের সামনেই বেঁচে আছে। বলুন বলুন কে সে? কে সে? এই মুন্নি হচ্ছে সেই আপনাদের হারিয়ে যাওয়া সন্তান। হ্যাঁ, আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবন তাকে তুলে দিয়েছিল। হ্যাঁ, আমি চার্জ নই, আমার বাবা মা আছে। আয় আয় মা আয়, নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে কেমন লাগে আমি তো কখনো ভেবে দেখিনি, কখনো অনুভব করিনি। আজ তোকে বুকে জড়িয়ে ধরে আমাকে সেই অনুভূতির স্বাদটা পেতে দে মা। আয় আয়। তাহলে এবার আমি কি? পার্বতী দেবী, চন্দ্রনাথ বাবু তো আমাকে মানুষ করেছেন। আমার জন্ম পরিচয় কি? কে আমার বাবা? কে আমার মা? আমি কে? ওই রজত সামন্তই হচ্ছে তোর বাবা, আর তোর মা হচ্ছে আমার কুমারী বোন বসুন্ধরা। কি বললে তুমি? ঠিক বলছি রে, ঠিক বলছি। আমার বোনটা তোকে জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়ে এক রাশ ব্যথা বেদনা অভিমান নিয়ে চোখ মুছল। তারপরে ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি করে বাচ্চাটাকে আমি মানুষ করবো? হঠাৎ আমার মনে পড়ে গেল গান মাস্টারের কথা।
তাই তো সেদিন ঝড় বৃষ্টির রাতে একটা বাচ্চার চিৎকার শুনে দাওয়াই বেরিয়ে এসে দেখি একটা ফুটফুটে বাচ্চা অঝোর ধারায় কেঁদে চলেছে। আশেপাশে কেউ কোথাও নেই। অমনি বাচ্চাটাকে আমি পরম মমতায় বুকে জড়িয়ে ধরতে বাচ্চাটা যে ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে সেই যে পরম ভালোবাসায় আমাকে জড়িয়ে ধরলো, তার সেই ভালোবাসার বন্ধন আজও আমি ছাড়তে পারিনি। বলতে পারেন কোনো কথাই আমি গোপন করবো না। আমার এই ভাই আমার চোখ খুলে দিয়েছে। আমি আর অযথা অনেক পাপ করেছি, সেই সব পাপের প্রমাণ আমার কাছে রাখা আছে, আমি আপনাকে দিয়ে দেবো। আমি এখন চললাম রাত সাক্ষী হতে, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। চললে তাড়াতাড়ি চলে এসো, গেলে বলছে গোবিন্দভোগ তালের ভাত খাবো। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আইনের পাশে এসে দাঁড়িয়ে আজ আপনি যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন তা আমরা কোনোদিন করবো না। আসুন রজত বাবু, আসুন। আমি কাউকে ছাড়বো না। আমি সবাইকে একটা একটা করে খতম করে আমি এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালাবি তুই? তার আগে আমি তোকে দুনিয়ার বুক থেকে অন্য কোথাও ছড়িয়ে দেবো। তুমি নিজের হাতে তুলে নিয়ে না। এবার তুই মায়ের ভোগে যা। তুমি যে আমার অপরাধী হয়ে গেলে। না শুভঙ্কর না, আমার মুন্ডিকে আমি আর জেলের খাঁচায় বন্দি হতে দেবো না। আইনের চোখে নিজে আবার অপরাধী না। আমার কাছে যা সাক্ষ্য প্রমাণ আছে তাতে করে আদালত একজন অপরাধীকে মারার জন্য মুন্নিকে বেশি দিন জেলে আটকে রাখতে পারবে না। আমার বিশ্বাস কিছুদিনের মধ্যেই এই অন্ধকলির বন্দি পাখি মুক্তি পাবে। প্রতীক্ষা, এসো এসো প্রতীক্ষা, তুমি আমার কাছে এসো। এসো পাখি, আজ আমি পাখির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম প্রতীক্ষা। আর জীবন তোমার হাতে সিঁদুর পড়ার জন্য, তোমার সেই স্বপ্নের সিঁদুরটা পড়ার অপেক্ষায় আমি থাকলাম। জীবন তোমার অপেক্ষায় থাকলাম। চলুন অফিসার, আপনি আমাকে নিয়ে চলুন। মা, মামা আমার তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তোমরা ওকে একটু খেয়াল রেখো। চলুন অফিসার, আপনি আমাকে নিয়ে চলুন। Yeah.